ছিল এখন কিরকম হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা প্রোফাইলে প্রত্যেকটা গিগে, গিগ মানে হচ্ছে যেমন উনি বলছে যে আই উইল ডু ফটোশপ ফর অর আলফা মাস্কিং অসম, ঠিক আছে। আমরা যদি দেখি যে এখানে আপনার মনে করেন যে এই জিনিসটা যে বিফোর এবং এটা যে আফটার, এটা আপনাকে মানে এখন যে মেসেঞ্জারে দিচ্ছেন, মেসেঞ্জারে আর না দিয়ে, ঠিক আছে, মেসেঞ্জারে খুব কম দিবেন, অর্থাৎ যেটা একেবারে কমপ্লিট হয়েছে সেটা দিবেন একটা দুইটা, নিজের নামে এরকম 5টা বা 6টা বিফোর এবং আফটার, শুধু হেয়ার মাস্কিং নিয়ে, যেমন আজকে যেটা নিয়ে দেখাবো এটা নিয়ে এরকম বিফোর আফটার করে ফেলবে, ঠিক আছে। তো দেখেন উনি নর্মালি কিছু কাজ করছে, ঠিক আছে, জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছে, হ্যাঁ। তো এই বিফোর আফটার এই ডিজাইনটা আমরা কি বুঝতে পারছি সবাই? হ্যালো। না ভাই, এটা বুঝি নাই, এখানে চেঞ্জটা কোথায় হয়েছে? এই যে ছবিটা দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে ভদ্র মহিলার, হ্যাঁ হ্যাঁ, এটা তো ধরতে পারছি না। ডিফারেন্সটা ব্যাকগ্রাউন্ডে। ডিফারেন্সটা আপনি ধরতে পারছেন না, আপনি এতদিন ক্লাস করতেছেন। না এটা যে ভাইয়া। চুল ছিল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, হ্যাঁ, সেটা তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ। এই ব্যাকগ্রাউন্ডটা কি ট্রান্সপারেন্ট, অর্থাৎ এই ছবিটা সে যে কোনো জায়গায় নিয়ে বসাতে পারবে চুল ওটা সহ। পিএনজি হয়ে গেছে, পিএনজি হয়ে গেছে এখন। না ভাই, আপনি বললেন না যে চুল এলোমেলো থাকলে চুলটাকে সেই শেপে নিয়ে আসবে, তো সেই জন্য আর হ্যাঁ, কি চুলগুলা তো নিয়ে আসছে না, বুঝতে পারি না যে। এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের উপরে চুলগুলো আছে না, হ্যাঁ। দেখছেন চুলগুলো আছে, সো এই 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 ছবিটা সে যে কোনো জায়গায় নিয়ে বসাতে পারবে, অর্থাৎ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেস। পিএনজি মানে কি ব্যাকগ্রাউন্ড আচ্ছা, আচ্ছা। লেস, বেশ। এটা তো আমরা সবাই বুঝি নাকি। হ্যাঁ, তো আমরা আমি যেটাকে ভাবছিলাম চুলটাকে সে কোনো একটা শেপে নিয়ে আসবে। আচ্ছা। হ্যাঁ শেপে, এখন এটা যে আমরা পেন টুল দিয়ে কাটি, তাহলে আমাদের পক্ষে কি সম্ভব এটাকে এরকম শেপে নিয়ে আসা? স্যার চুল কেটে যায়, কালকে আমি ট্রাই করছি। চুল কেটে যাবে, তো এটা নিয়ে তো জি আপনাদের স্যার, কারো কোনো কোশ্চেন আসে নাই যে ওই স্যার তেলে আমাদের এরকম কাজ করতে। এলোমেলো টোকা চুল কেটে যায়। তো আমি যেটা আপনাদেরকে বলছি যে এখন থেকে আপনারা কি করবেন, যেমন ইমেজ রিটাচিং করছেন বা ইমেজের দাগ তুলছেন আপনারা, তাই না? তো এই দাগ যে তুলছেন সেটাকে, যেটার থেকে দাগ তুলছেন সেটাকে এখানে রাখবেন বিফোর, আর দাগ তোলার পর কি অবস্থা সেটা হচ্ছে আফটার। আমি কি বুঝাতে পারছি? তারপর ইমেজের কালার, কালার জি। ইফেক্ট দিয়ে ইমেজটা দিবে, সেটা হচ্ছে বিফোর, পরেরটা হচ্ছে আফটার। এরকম এডিট করে করে আপনারা, ভার্সনটা ডান দিকে রাখবা। হ্যাঁ এরকম করে আপনারা হচ্ছে ডকুমেন্ট কিছু, ফটোশপে কিছু ডকুমেন্ট নিয়ে, নিউ ডকুমেন্ট নিয়ে সেই কাজগুলোকে সেট আপ করে নিজের নামে ফোল্ডার করে রেডি করে রাখেন। কারণ প্রত্যেকের প্রোফাইলে, যেমন এই ব্যক্তির প্রোফাইলে বিডি করিম, উনি একজন বাংলাদেশি সেলার, তো ওনার প্রোফাইলে যখন উনি আপ করছে প্রথমে 3টা ছবি ওনার নিজের, ঠিক আছে। তো 3টা ছবি দেওয়া লাগবে আপনার গিগে, যেটা আপনি আগে ডিজাইন করছেন, মানে স্যাম্পল হিসাবে আর কি, বুঝতে পারছেন। আর বাকি যে ছবিগুলা, আফটার বিফোরে 3টা দিতে হবে। হ্যাঁ 3টা ডিজাইন দিতে হবে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে যেমন গ্রেট ওয়ার্ক এন্ড ডেলিভারি, ইউ ডেলিভার্ড ভেরি ফাস্ট, এটা হচ্ছে ক্লায়েন্টের কাজ। ক্লায়েন্টের কাজ যখন অ্যাকসেপ্টেবল হবে অটোমেটিক্যালি ওই ডিজাইনটা এখানে চলে আসবে আপনার স্লাইডিং এ। তো আমরা প্রাইমারি লেভেলে ক্লায়েন্টকে 3টা স্যাম্পল দেখানোর জন্য এই গিগে 3টা ছবি আপলোড করব। তো সেই ছবিগুলা আপনি যে যে কাজ পারেন সেই কাজের স্যাম্পল, বুঝতে পারছেন। সাপোজ আপনি এখানে 60টা গিগ ওপেন করতে পারবেন, মানে 60টা প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। তো 60টা প্রোডাক্টের ভিতরে আপনার আমরা প্রথমেই হচ্ছে এই যে ফটোশপ এডিটিং, এই রিলেটেড একটা গিগ খুলবো, তারপর লোগো ডিজাইন এটা সম্পর্কে গিগ খুলবো। তো ফটোশপ এডিটিং এ যদি আমরা গিগ খুলি, সেক্ষেত্রে আমরা কি কি কাজ শিখছি, যে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভিং বিফোর আফটার এটা দেখাবে। তারপর হচ্ছে ফটো রিটাচিং, কিভাবে স্পট রিমুভ করে এটা দেখাবেন। তারপর হচ্ছে কালার অ্যাপ্লাই, কালার অ্যাপ্লাই করে কিভাবে একটা ছবিকে আপনারা মোশন করেন সেটাও আপনারা দেখাবেন। আজকে আবার আরেকটা দেখবো যে হেয়ার মাস্কিং। তো এই কাজগুলো হচ্ছে আপনারা নিজের ফোল্ডারে এভাবে ডকুমেন্ট আকারে সেভ করে রাখবেন। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। জি। স্যার ফটো রিটাচিং সম্ভবত আমাদের হয়নি।
ফটো রিটাচিং আপনাদের দাগ তোলা দেখানো হয়েছে না, এই যে এইভাবে দাগ তোলা? না স্যার, ওইটা আমাদের দেখানো হয় নাই। দেখানো হয় নাই। না স্যার হয় নাই। আর এটা এগুলো কারা করছে? এগুলো আমাদের গ্রুপে না, আপনি তো 09 আপনি 09 দেখতেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। আর আমাদের শুধুমাত্র ব্যানারের কাজ আর হলো কাজ যে আপনার কি এই ফন্ট ডাউনলোড দেওয়ার কাজ শেষ হয়েছে, তাছাড়া আর কিছু হয় না। এই ক্যাটাগরির কোনো কাজ এখনো শিখিনি। মানে গিগ তৈরির কোনো কাজে আমাদের শুরু করা হয়নি। জি স্যার। ভাই গিগ তৈরি বহুত পরের কথা, গিগ এত সহজ জিনিস না। আর স্যার যে গিগের প্রথম কথাগুলো বললো, সহজ কঠিন সেটা তো আমি জানি, ঠিক আছে। মানে ওই যে ফটো রিটাচিং, না একটা জিনিস কি, গিগের ব্যাপারটা হলো পরে আসবে, আপনি কাজ শিখে যাবেন তখন আপনি কি কি কাজ করেন ওইটা নিয়ে একটা করবেন, ওইটাই গিগ। আমরা তো কোনো কাজ শিখি নাই। মানে গিগ যে হবে যেগুলো নিয়ে সেই কাজেই তো আমাদের সেটাই বলছি, সেটাই। তাহলে তো আমরা যদি এরকম একটা ছবি নিয়ে আসলাম, মনে করেন যে এটার কিছু দাগ আছে ব্রঞ্জ ছবিতে, তো এই দাগগুলো আমরা তুলব, ঠিক আছে। তো এই দাগগুলো যদি আমরা তুলতে চাই, এটাই হচ্ছে ফটো রিটাচিং, ঠিক আছে। অর্থাৎ স্পট কিভাবে আপনার রিমুভ করবেন। তো এখানে আমি অনেকগুলো টুলস দেখাবো আপনাদের, কিন্তু প্রত্যেকটা ছবিতে যে এই সবগুলা টুলস ব্যবহার করতে হবে তা না, ঠিক আছে। এক এক স্পোর্টের এক এক রিকোয়ারমেন্ট, বাট আপনার 4 থেকে 5টা টুলস, স্পোর্ট রিমুভিং এর 4 থেকে 5টা টুল সম্পর্কে আপনার এক্সপার্টনেস থাকলেই আপনি কোথায় দাগ, কোন দাগে কোন টুলস, সেটা আপনি এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে অটোমেটিক্যালি কাজগুলো করতে পারবেন। তো আমরা যদি প্রথমে এই যে ক্লোন স্টেম টুল, এই ক্লোন স্টেম টুলটা নেই। তো এই ক্লোন স্টেম টুলটা আমরা বড় ছোট করব কিভাবে বলেন তো? কন্ট্রোল প্লাস মাইনাস। কন্ট্রোল প্লাস মাইনাস বলছেন কি? থার্ড ব্র্যাকেট হবে স্যার। আমি উপরে অপাসিটি আছে, ওই না। থেকে আমরা কমাইতে পারি। যাই হোক, এই স্যার আশ্বাস ভাইয়া বলছে। তো এটা হচ্ছে আপনি অনেকভাবে এটা ছোট বড় করতে পারেন, হ্যাঁ। সেখান থেকে আপনি সাইজ ছোট বড় করতে পারেন, কিন্তু আমার তো এত কিছু দরকার নেই। আমি উপরের দিকে নিলে এখানে- মনে হয় বাড়ে স্যার, আর নিচের দিকে নিলে একটু কমে। আমি এখানে আপনাদেরকে প্রথম ক্লাসে এগুলো বলছি যে আপনারা এই যে সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, ফার্স্ট যেটা এবং সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড যেটা, এটা দিয়ে বড় ছোট করতে পারেন, কোনো কন্ট্রোল চাপা ধরে রাখবেন, ঠিক আছে। এটা হচ্ছে স্মল সাইজের জন্য, আর এটা হচ্ছে বিগ সাইজের জন্য। কোনো কিছু প্রেস করা লাগবে না, জাস্ট এটা চাপ দিলেই হবে। তো আপনি যদি এই দাগটা তুলেন, এই দাগটা যতটুকু আপনার এই ইয়েটা ততটুকু রাখবেন, সার্কেলটা। আমি সার্কেলটা। চাচ্ছি যে হ্যাঁ সার্কেলটা, তো আমি চাচ্ছি যে এই অংশটা এখানে নিয়ে আসবো, অর্থাৎ এটা অল্টারনেট করে যে এখানে বসিয়ে দেই, তাহলে কিন্তু আর প্রবলেম হবে না, এই দাগটা চলে যাবে। কিন্তু আমি যে এই অংশটা অল্টারনেট করে এখানে বসাই, তাহলে এটার সাথে এটা মিলবে না। জাস্ট আপনাকে কি বলে অল্টারনেট করা আর কি। সো অল্টার ক্লিক করে, কন্ট্রোল অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব, গেমস খেলার মতো, যেটা সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে ক্লিক। তো দেখেন মাউসটা যখন এখানে আনতেছি তখন সে আমাকে দেখাচ্ছে যে এখানে ক্লিক করো, এখনো কিন্তু এটা বসে নেই। জাস্ট এখানে আমি কোনো কিছু প্রেস না করে একটা ক্লিক করব। এখন দেখেন এখানে দাগটা তুলতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আরেকটা দাগ বসে গেছে হালকা, ঠিক আছে।
জি স্যার, এক্ষেত্রে হালকা একটা দাগ পড়ে গেছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি যদি এটার হার্ডনেসটা একটু কমিয়ে দেন, যেমন হার্ডনেসটা আমি 59% দিই, এখন যদি আমি অল্টার প্রেস করি, তারপরে আমার কাছে মনে হচ্ছে একটা দাগ বসে গেছে, তার মানে এই টুলসটা এখানে অ্যাপ্লিকেবল না। তার একটু সাদা বেশি হচ্ছে। তো আমরা যদি অন্য একটা টুলস দিই এখানে, যেমন হচ্ছে এই যে স্পট হেলিং ব্রাশ টুল, ঠিক আছে, স্পট হেলিং ব্রাশ টুল, এই টুলটা নেই, নিয়ে যদি এখানে ছোট্ট করে একটা টান দেই, দেখেন এখন চলে গেছে, এখন কোনো কিছু প্রেস করা লাগবে না, জাস্ট টান দিলাম, দাগটা চলে গেল। ঠিক আছে, এটা স্যার আগেরটার থেকে ভালো। হুম, এটা ঠিক আছে স্যার। না ভাইয়া, এখানেও দাগ মনে হয় বসতেছে একটা, খুব সামান্য যদিও, হ্যাঁ খুব সামান্য আর কি, কিন্তু খুবই দাগ সামান্য। বসতেছে একটা, সেপারেট একটা ইয়ে হচ্ছে, চেহারার মধ্যে একটা চেঞ্জ আসতেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি আপনি আবার ব্যাকে আসেন, আচ্ছা আমি কিন্তু ব্যাকে আসি, কিন্তু এইটা ঠিক যে এটা আগেরটার থেকে ভালো। আচ্ছা তাহলে আমরা পরের টুলটা দেখি, যেমন হেলিং ব্রাশ টুল। ঠিক আছে, হেলিং ব্রাশ টুলটার কাজ হচ্ছে যদি আপনি টান দেন, এটা মনে হয় যে একটু বোঝা যাচ্ছে না, তাই না? অর্থাৎ সে এই যে মনে করেন যে আপনার এই অংশটা অল্টার প্রেস করে আপনি সিলেক্ট করলেন, এবার এই অংশটাকে সে সুন্দর করে মিলিয়ে দিবে। যেমন আমি এই দাগটা আসলাম না, আমি এই অংশটাকে ক্লিক করলাম, এই যে অংশটা, এখানে কিছু শ্বেত শ্বেত কিছু ভাব ছিল, ফেসের কিছু আর্ট ছিল, সে তার এই টুলসটার একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে সে টোটাল আর্টটা সহ সে নিয়ে আসবে, অর্থাৎ প্লাসটা যেদিকে থাকবে, তো আপনি একটা বড় অংশ ধরে জিনিসটাকে একেবারে লেবে দিতে পারবেন, বুঝতে পারছেন? যেমন এখানে এই অংশটা আপনি সিলেক্ট করলেন, তো সিলেক্ট করে আপনি একেবারে সুন্দর করে জিনিসটাকে লেপে দিতে পারবেন। এটা অল্টার প্রেস করে তারপর ইয়ে করতে হবে। হ্যাঁ, যেমন এই অংশটা, অর্থাৎ এই যে আইকনের ভিতরে দেখেন, একটু খেয়াল করলে আপনার বুঝতে পারবেন, দেখেন এটা কিন্তু আপনার এই যে একেবারে একটা জায়গা টোটাল স্পোর্ট সহ, বা যে একটা ফেসের ভিতরে যে একটা শ্বেত শ্বেত ভাব আছে, ওইটা সবাই কিন্তু লেপে দেয়, বুঝতে পারছেন? যার কারণে অল্টারনেট হইলে আর বোঝা যায় না। কিন্তু ক্লোন স্ক্রিন কি করে, একেবারে নরমালি যেরকম থাকে এরকম এসে অল্টারনেট করে দেয়। তো আমি যদি এই অংশটা যেমন ভালো, এটার একেবারে এই যে দেখ, যেমন এখানের এই অংশটা ভালো, এই যে দেখেন, এই গেল এটা। তারপর আমরা যদি পরের টুলটা দেখি, যেমন প্যাচ টুল, আমরা যদি প্যাচ টুলটা দেখি, যে প্যাচ টুলটার কাজ কি, যদি এই দাগটাকে আমি যদি প্যাচিয়ে ধরি, প্যাচিয়ে ধরি, কোনো কিছু প্রেস করলাম না, জাস্ট মাউস দিয়ে প্যাচিয়ে ধরলাম, ধরে এবার যদি আমি ভালো জায়গায় এনে ছেড়ে দিই, তাহলে এই ভালো জায়গাটা এখানে অল্টারনেট হয়ে যাবে। এইটা মনে হয় আরো ভালো। এগুলো এক এক জায়গায় এক একটা কাজ করবে, বুঝতে পারছেন? বাট একটা স্পোর্ট তুলতে গেলে আপনার মিনিমাম লেভেলের একটা স্কেচিং 99% আপনার ওকে হবে, 1% প্রবলেম দেখা দিবে। তো সেটাকেও আমরা পরবর্তীতে দেখবো যে কিভাবে আরো ইয়ে করা যায়। তবে এই টুলটা দিয়ে কাজ করলে আপনার হচ্ছে কি বলে, অন্যান্য দাগ গুলা যে একটু ইয়ে হয়ে যাওয়া, সাদা হয়ে যাওয়া, গোলাটে হয়ে যাওয়া, এটা কম হবে আর কি। স্যার এক্ষেত্রে এই যে আমরা যে দাগগুলো উঠেছি তার সাথে এখানে যে কানের কাছে চুলগুলো যেগুলো তো চলে যাচ্ছে পুরো দাগ উঠানোর সাথে সাথে। হ্যাঁ, স্যার এই যে আমরা কানের কাছে যে দাগগুলো উঠালাম না স্যার, এখানে তো যেমন দেখেন হালকা চুল আছে, আমরা দাগ উঠানোর সাথে সাথে চুলগুলো ওটাও উঠে যাচ্ছে। ওটা কেটে গেলে সমস্যা নেই, কানের কাছে চুল থাকার দরকার নেই। স্যার তার মানে বায়ার এটা নিয়ে কোনো আর্গুমেন্ট করবে না?
সবার কি আর কানের কাছে চুল থাকবে? আপনার যদি কানের কাছে যদি চুল রাখতে চান তাহলে আপনি আরো নিখুঁত ভাবে কাজ করেন, কোনো প্রবলেম নেই। চুল রাখা যাবে না, অবশ্যই রাখা যাবে। ঠিক আছে, যেমন আমার এখন সবকিছু কেটে গেছে, কন্ট্রোল অল্টার জেড দিলে আর ব্যাকে যাচ্ছে না। ঠিক আছে, 25 স্টেপ আমি ব্যাকওয়ার্ডে চলে গেছি। এখন যে আমি হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে টান দিই, ঠিক আছে, তা আমার দেখেন যে হিস্ট্রি চলে আসছে। দেখছেন, যেখানে যেখানে দাগ ছিল, এখানে চুলের ইয়ে ছিল, এটা চলে আসছে। এখানে একটা দাগ ছিল না, এখানে যদি আমি টান দিই তাহলে ওই দাগটা চলে আসবে। এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। ওকে, যদি আরেকবার বলতেন ওই যে অল্টার প্রেস করে দেন ক্লিক করতে হবে যে এটা ছিল, সেটা যদি আরেকবার বলতেন খুব ভালো হতো। এটা কার বই? হ্যাঁ, এটা কার বই? অল্টার প্রেস করে কি বললেন? স্যার এই কাজটা আমরা যেটা করছি, ফার্স্টে হচ্ছে অল্টার প্রেস করে দেন ক্লিক করে যে কাজটা করলাম, যেটা আচ্ছা, এই যে ক্লোন স্টেম টুল, সেটা আরেকবার যদি আপনি রিপিট করতেন। টুল নিয়ে আপনার হচ্ছে সঠিক যে জায়গা, হ্যাঁ, যে অংশটা আপনার হচ্ছে ইয়ে হচ্ছে, আপনার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো ওই জায়গাটাকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন অল্টারনেট করে। তো ক্লোন স্টেম টুলটা সাধারণত বিশেষ যদি কোনো স্পোর্ট থাকে, একেবারে হার্ড কোনো স্পোর্ট, সেক্ষেত্রে হচ্ছে ক্লোন স্টেম টুলটা ব্যবহার করবে। যেমন কমনলি এই ধরনের ইয়ের ক্ষেত্রে ক্লোন স্টেম টুল ব্যবহার করবেন না, কারণ এখানে আপনার খুব সফট ইয়ার, অর্থাৎ প্লাসটা আপনার যেদিকে থাকছে, ঠিক আছে, আপনার অল্টারনেটটা কি এই জায়গাটা হচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার। আপনার প্লাসটা যেদিকে থাকছে আপনার অল্টারনেটটা সেদিকে হচ্ছে। তো চুলের যে বিষয়টা, এটা হচ্ছে আপনাকে রাখতে গেলে খুব নিখুঁত ভাবে আপনাকে কাজ করতে হবে। বেশি বড় করে টান দিবে না, ঠিক দাগের উপরে একটা ক্লিক করলে হবে। পরিষ্কার কর। স্যার এই অপশনটা বারবার কেন দেখাচ্ছে? জি, এই অপশনটা বারবার কেন দেখাচ্ছে যে কন্টিনিউ আর ক্যান্সেল এর যে একটা অপশন আসতেছে? কই এখন তো দেখাচ্ছে না। আসছিল, এখন চলে গেল। যাই হোক, এই দাগটা হচ্ছে আপনার এইভাবে সিলেক্ট করে দেন হচ্ছে যে ভালো জায়গায় ছেড়ে দিন। তো দাগ আপনারা যখন স্পট হেলিং ব্রাশ টুলে টান দিবেন, ঠিক একেবারে লম্বা এরকম টান দিবেন না, সেক্ষেত্রে কিন্তু দাগ পড়ে যাবে। জাস্ট স্পট যেখানে সেখানে একটা ক্লিক করলে হবে। স্যার স্পট রিমুভ করার পরে ত্বকের যে গ্লেজিং দেখা যায় যে বিভিন্ন পিকচারের মধ্যে, গ্লেজিংটা কিভাবে আনে? বুঝি নাই। ত্বকে স্পট রিমুভ করার পরে যে ত্বকে একটা গ্লেজিং আনা যায়, তেল তেলে ভাব, ওইটা কিভাবে আনে স্যার?
শাইনিংটা কিভাবে নিয়ে আসবে স্কিনে? আচ্ছা, সেই শাইনিংটা তো আসতেছে, আপনার আগে এগুলো শিখেন, তারপরে শাইনিংটা দেখাচ্ছি। যেমন শাইনিংটার জন্য আপনাকে অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে লেভেলস, ঠিক আছে, লেভেলস এখানে এসে আপনি ওই নিচেরটা না উপরেরটা, হ্যাঁ, এখন যে আপনি এই যে এখন এই যে আপনার এটা সাদা হয়ে গেছে, ঠিক আছে, তো এটা আমার কাছে মনে হচ্ছে যে এই ছবির জন্য এটাই সবচেয়ে বেটার। আবার অন্য ছবির জন্য আপনার মনে হবে যে এদিকে আপনার একটু রেড করা দরকার, ঠিক আছে, এদিকে একটু বাড়ায় দিলেন। এটা বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদেরকে এক ছবিতে অনেক কিছু দেখাচ্ছি, বাট এক ছবিতে যে কোনো একটা লেভেল, সবগুলো লেভেল না, যে ছবির সাথে যেটা যা খাপ খায়। এখন যদি আপনি এক ছবিতে সব লেভেল দিতে যান তাহলে কিন্তু ছবির ন্যাচারাল জিনিসটা থাকবে না। জি স্যার। আচ্ছা, এটা আমি ক্যান্সেল করে দিলাম। ওকে, তারপরে আরেকটা জিনিস দেখাই, যেমন হচ্ছে আপনারা এই যে ইয়ে করবেন, এই যে কার্ভস, হ্যাঁ, বা কন্ট্রোল এম কার্ভস। সো এই কার্ভস ব্যবহার করে যদি আপনি এই যে এখান থেকে একটু যদি আপনি এটাকে উঠিয়ে দেন, দেখেন ছবির উপরে একটা শাইনিং হচ্ছে। এখানে 8 GB, অর্থাৎ 3টা কালার হচ্ছে। সো আপনি যদি শুধু রেডটা সিলেক্ট করেন তাহলে দেখেন যে শুধু রেডটা একটা লাল ইফেক্ট করছে ছবির উপরে। স্যার শর্টকাট কমান্ড কন্ট্রোল এন, কন্ট্রোল এন। তো এরপরে আপনার যেমন সবচেয়ে বেশি ইউজ করেন হচ্ছে আপনার এই যে লেভেলসটা এবং হচ্ছে এই যে কার্ভসটা, দুইটা জিনিস সবচেয়ে বেশি ব্যবহার করবেন। তবে লেভেলসটাকে যদি সঠিকভাবে আপনি দিতে পারেন তাহলে আপনার কাজটা পারফেক্টলি হবে। তারপরে ইমেজ থেকে গিয়ে এখন কন্ট্রাস্ট, এই যে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এটাকে সিলেক্ট করব। অর্থাৎ আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভস দেখলাম, লেভেলস দেখলাম, এখন হচ্ছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এটা দিয়ে যাব। এখানে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে, 10 অথবা 20 করে, আর ছবির কন্ট্রাস্টটা বেড়ে যাবে, ঠিক আছে। তো এখানে আর ব্রাইটনেস কিছু করার দরকার নেই, ব্রাইটনেস যা আছে তাই থাকুক, কন্ট্রাস্ট একটু বাড়াই দেবেন। ওকে, তো এই হচ্ছে মোটামুটি। তো এখন আপনারা কিভাবে কি করবেন দেখেন। আপনারা এটাকে বিফোর আফটার করার জন্য আপনারা ফাইল থেকে নিউ, তো নিউ থেকে একটা ডকুমেন্ট নেবেন। এই ইমেজটাকে কপি করি, কপি করে যদি এখানে তো এই ডকুমেন্টের সাইজ কত, 9/6। তারপরে সেম 9/6 এবং রেজোলিউশন দিবেন 300, ঠিক আছে। উইডথ হচ্ছে 9, হাইট হচ্ছে 6, 300 দিয়ে আপনারা আপনাদের পোর্টফোলিও তৈরি করা শুরু করে দেন। এখন আমাদের বিপর কি ছবি ছিল তার আগে আমরা এখানে একটা পেজ তৈরি করি। হ্যাঁ, আগে আমাকে একটা নতুন লেয়ার নিতে হবে। আমি লেয়ার নিলাম, ওকে, লেয়ার নিয়ে আমি এই লেয়ারে একটা কালার দেব, ঠিক আছে। তো কন্ট্রোল ডিলিট দিলাম, অর্থাৎ এই কালারটা এখানে চলে আসবে। এখানে যদি আমি অন্য কালার দিতে চাই,
তো এখন এটাকে যদি আমি চারপাশ থেকে ক্যানভাস করে দিতে চাই, যেটাকে আমি ক্যানভাস করে দিব, সেক্ষেত্রে ইমেজ থেকে এই যে ক্যানভাস সাইজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ বা কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি। আপনারা কি বুঝতেছেন? জি স্যার। জি স্যার। এটা কি? কার সঙ্গে কথা হলো? কাজ করতেছি। আলাদা এটা কি? মামা কাজ শেষ করে আসো। আচ্ছা, ওটা কি? ক্যামেরা? তো এই ক্যানভাস সাইজে গিয়ে আপনি প্রথম আপনার এখানে টিক মার্ক দেওয়া থাকবে না, এই টিক মার্কটাকে আপনি ওকে করে দিবেন, কারণ আপনি চারদিক থেকে ক্যানভাসটা দিবেন। এখানে যেটা 25 করেন, 25 পিক্সেল, 25 পিক্সেল। আর এখানে আপনার ফরগ্রাউন্ড কালার সিলেক্ট, দেখেন ফরগ্রাউন্ড কালারটা যা আছে এখানে তাই আছে। তো আপনি যদি হোয়াইট কালার সিলেক্ট করেন বা এখান থেকে আপনি কালার দিতে পারবেন। আমি হোয়াইট দিলাম, ওকে। তাহলে এখান থেকে চারদিক থেকে একটা সাদা এর মতো হয়ে গেছে, ঠিক আছে। তো এই কাজটা আপনারা পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে আপনারা করবেন, মানে ব্রিড এরিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আমার প্লেস এমবেডেড করব, ফাইল থেকে প্লেস এমবেডেড। এটা হচ্ছে আমার প্রথম ছবি। একটু ছোট করে নিচ্ছি। আর প্রথম ছবি, আর এটা হচ্ছে আমার কাজ করার পরের ছবি, ঠিক আছে। এখানে যদি আমি ইমেজ থেকে সিলেক্টিভ কালারে যাই, তো ছবিটাতে একটু আমি ইমেজ থেকে সিলেক্টিভ কালার, এই যে সিলেক্টিভ কালার, এখানে গিয়ে আপনি যে কালারটা সিলেক্ট থাকবে, অর্থাৎ এই ছবিটাতে তখন হচ্ছে হোয়াইটটা বেশি ছিল, তো আমি রেডটা সিলেক্ট করে রেডটা একটু বাড়াই দিচ্ছি, যেটাতে ব্ল্যাক বেশি বা ইয়েলো বেশি, হলুদ বেশি, হ্যাঁ। তো ওই কালারটাতে আপনি যেমন রেডটা বেশি হলে আপনি রেডটাকে এখান থেকে কমে দিতে পারবেন। তারপরে আরেকটা কাজ হচ্ছে, আপনারা এই যে ফিল্টার থেকে নয়েজ থেকে হচ্ছে এই যে মিডিয়াম, বুঝতে পারতেছেন? মিডিয়াম। তো এখানে এসে আপনি রেডিয়াসটা 1, হ্যাঁ, আমি এখানে 1 বা 2 সর্বোচ্চ এটা দিবেন, আমি 2 দিলাম। দেওয়ার পরে আপনার আরো যে স্পটটা থাকবে বা যেটা তুলছেন দাগ, ঠিক আছে, টান দিলাম, টান দিয়ে আমার অর্থাৎ এখান থেকে আমি এটাকে এখানে ডিজাইনটা করছি, সেখান থেকে আমি কি করতে পারবো, কন্ট্রোল এ মানে অল সিলেক্ট, কন্ট্রোল সি কপি করে এখানে পেস্ট করতে পারি, ঠিক
ঠিক আছে, এখানে পেস্ট করতে পারি, অথবা টুলের মাধ্যমে চাপ দিয়ে ধরে ছেড়ে দিতে পারি। তো এটাকে কন্ট্রোল টি, ট্রান্সপারেন্ট সিলেক্ট করে তাহলে এটা হচ্ছে আমার বিফোর আর এটা হচ্ছে আমার আফটার। তা আমি সিম্পলি একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এখানে এই যে দেখেন রেক্টেঙ্গুলার টুল যেটা, সেটা আমি ড্র করলাম। এটার স্টোক কালার দরকার, ফিল কালার থাকতে হবে, রেড কালারে দিলাম। স্টোক কালারটা দরকার নাই, রেড কালারটাকে আপনারা অন করে দেন। তো এটার একটু অপাসিটি একটু কমিয়ে দেন যাতে আপনার পিছনের ইমেজটা বোঝা যায়, হালকা করে, যাতে এই কালারের নিচে যে ইমেজ আছে। এখন এটাকে আপনি কপি করে নিয়ে লেয়ারটাকে কন্ট্রোল জে, কপি করে আরেকটা এখানে নিয়ে আসেন, ঠিক আছে। তো এখন এটাকে যদি আপনি সেটিং করতে চান, এটা ছবি হচ্ছে এটা, এই লেয়ার আর এই লেয়ার কন্ট্রোল ধরে কপি করে সিলেক্ট করে সেন্টারিং করে দেন। আবার এটাকে আর এটাকে যদি আপনি সমান করতে চান, দুটো সিলেক্ট করে সেন্টারিং করে দেন। অর্থাৎ কাজগুলো অ্যাকুরেটলি হওয়া লাগবে। এখন আমরা এখানে লিখবো হচ্ছে একটা নতুন লেয়ার নিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে আমাদের যে নরমাল ফন্ট, আমরা যে রোবোটো দেই, বিফোর অবশ্যই এই ফন্টটা অ্যাডজাস্ট করে দিতে হবে কালার, কারণ রেড এর সাথে হোয়াইটটা সবচেয়ে সুন্দর যায়। এখানে বিফোর লিখে এখান থেকে আপনারা এটা হোয়াইট করে দেবেন, বিফোর। আর এখানে লিখেন হচ্ছে আফটার। এখন সেম বিফোর কথাটাও আপনার এই লেয়ারের সাথে সুন্দর করে সেন্টারিং করে দেন, আর আফটার কথাটাকেও লেয়ারের সাথে হচ্ছে ব্যাপার। তো এরপরে আপনারা এটাকে কি করবেন, ফাইল থেকে একটা সেভ দিবেন ডেস্কটপে, একটা ফোল্ডার করবেন ড্রাইভে অথবা ডেস্কটপে, যেখানে করবেন প্রথমে হচ্ছে পিএইচডি মোডে। পিএইচডি মোডে কেন দিব, যাতে আমাদের সোর্স ফাইলগুলো থাকে, ঠিক আছে। তো আপনাদের এটাকে প্রথমে সেভাবে সেভ দিবেন, তারপর হচ্ছে সেভ অ্যাজ করবেন, ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে এসে আপনারা দেন হচ্ছে যে জেপিইজি করবে, জেপিইজি সেভ। ওকে, তো আপনারা ক্লায়েন্টকে সবসময় পাঠাবেন হচ্ছে আপনাদের কাছে যে জেপিইজি যে মোড থাকবে। কাজটা করার পরে অবশ্যই এই যে আপনাদের জেপিইজিটা সেটা আপনারা পাঠাবেন। জেপিইজিটা হচ্ছে ক্লায়েন্টও দেখতে পারবে, আর আপনি যখন আপনার মোবাইলে আপলোড করবেন তখন এই ছবিটা আপনি আপলোড করবেন। ছবি আপলোড করার পরে বা কোনো কারণে যদি মনে হয় কোথাও ভুল হয়েছে, আপনি এই যে সোর্স ফাইল এগুলো যে এখন আপনি কেটে দেন, সাপোজ আমি এটা কেটে দিলাম, কি দিবে এটাও কেটে দিলাম, কে আবার দিবে তার আমি ফাইল থেকে ওপেন করি, এই যে 008। তো দেখেন এখানে যেভাবে আমি কাজগুলো করছিলাম, যে লেয়ার সবকিছু আছে, ঠিক আছে। আপনি চাইলে এখানে আবার কালার চেঞ্জ করতে পারবেন। এখানে যদি মনে করেন যে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন, আপনি ব্যাকগ্রাউন্ড কালারটাকে অন্য একটা দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর যেটা জেপিইজি কোশ্চেন ছিল স্যার, দাঁড়ান একটু, যেটা জেপিইজি করতেন এটা যদি আপনি ওপেন করেন,
দেখেন এটা কিন্তু একটা লেয়ার হয়ে গেছে ফিক্সড, এটা চেঞ্জ হবে ভাই বাস জানি নতুন কিছু শিখে না। আপনাদেরটা হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। মাইন্ডসেট ভালো এই বানা তোর মত নেরম এই যে ফাইবার, এই যে এটা যে দেখতেছেন না কাজ করার পর এটাই জেপিইজি, অর্থাৎ জেপিইজি করে এটা প্রিভিউ করে দেখাচ্ছে আর, ঠিক আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার দুইটা ছবির ব্যাকগ্রাউন্ড যদি আমি দুই রকম করতে চাই সেই ক্ষেত্রে কি করব? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি আলাদা করবেন, এখানে এটা সিলেক্ট করে, এটা তো একটা ইজি ব্যাপার। আপনার এর আগে স্যার সেটা তো করছি কিন্তু এক পেজে একটা ব্যাকগ্রাউন্ড করি নাই, এই জন্য জিজ্ঞাসা করা। আপনি সেক্ষেত্রে আগে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিয়ে তারপর ওইখানে বসাবেন বিফোর আফটার আগে। ওকে স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার ওই যে ফিল্টারের যে কাজটা দেখাইছে, মানে এটা কাজটা কি আমি মানে বুঝি নাই, মানে ফিল্টারের কোন কাজটা করছেন? ফিল্টার অপশন ফিল্টারটা হচ্ছে নয়েজ থেকে মিডিয়ান করছে, ঠিক আছে। মিডিয়ানের কাজ হচ্ছে আপনি যে দাগ তোলার পরে আপনার একটা মানে হালকা একটু একটা থেকে আরেকটা ডিফারেন্স হয়, তো এটাকে একটু ব্লার করে দেয় আর কি, আপনার দাগগুলোকে আরেকটু স্মুথ করে দেয়। আচ্ছা 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 বুঝতে পারছেন? ঠিক আছে স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার গুগল থেকে যদি আমি কোনো ছবি ডাউনলোড করি, পিএনজি ফরম্যাট বা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করি, তো কিছু কিছু ছবি দেখা যায় যে শুধু লেখাটা করতেছে, কোনো ব্যাকগ্রাউন্ড দেখা মানে শো করে না। আমি যখন পিএসএ প্লেস করি, আবার কিছু কিছু আছে দেখা গেছে যে পুরো ব্যাকগ্রাউন্ড সহকারেই ছবিটা শো করতেছে। আমি যদি চাই শুধু লেখাটা শো করবে কিন্তু ব্যাকগ্রাউন্ড শো করবে না, ওই ফরম্যাটটা কিভাবে আমি সেট করব? আচ্ছা ওই ফরম্যাটটা হচ্ছে ওই গুগলে যে বিষয়টা বলছেন, অনেকে হচ্ছে খুদাই একটা জেপিজি ফরম্যাট দিয়ে বলবে যেটা পিএনজি, হ্যাঁ যাই হোক সেটা একটা ইস্যু যাবে। আর আপনি যেটা করবেন আপনি পিএনজি তে সেট করবেন, ঠিক আছে। পিএনজি তে সেট করলে আপনার এটা যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এটা বসাইলে আপনার ওই যে আপনার ছবির পিছনে আর ব্যাকগ্রাউন্ড থাকবে না, পিএনজি ফরম্যাটে সেট করে। স্যার কিছু কিছু আপনি যেমন বললেন একটু আগে যে কিছু কিছু ছবি আছে যেটা জেপিজি ফর্মে থাকে কিন্তু নরমালি দেয় যেটা পিএনজি ফাইল, তো দেখা যায় আমরা তো পিএনজি মনে করে নিয়ে নিই, দেন যখন সেট করতে যাই তখন দেখি যে না এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাচ্ছে না। আপনারা চেঞ্জ করে পিএনজি করে নেবেন, পারবেন না? পিএনজি করতে পারেন না আপনারা? নো স্যার। এগুলো তো দেখানো হয়েছে, তার মানে পারবো স্যার, পারবো, পিএনজি করা যাবে। প্র্যাকটিস না করলে ক্লাস করার দরকার নেই। স্যার আমাদের হ্যাঁ হ্যাঁ মনে করছি। এই আপুও পারবে, উনি হয়তো ভুলে গেছে, ঘাবড়ে গেছে। ভুলে গেলে তো হবে না, আপনার ক্লায়েন্টের ম্যাক্সিমাম কাজই থাকবে অলরেডি করা, আপনাকে জাস্ট ট্রান্সপারেন্ট মানে পিএনজি করে দিতে হবে। পিএনজি মানে পিএনজির আরেক নাম কিন্তু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করেছিলাম স্যার, সরি ভুলে। ঠিক আছে। এরকম অসংখ্য লোগো পাবেন, আপনারা ক্লায়েন্ট যা আছে হুবহু তাই বলবে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দাও, মানে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কেটে পিএনজি তে সেভ করে দিবেন এই, ঠিক আছে। আমি তারপর আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে দেখেন এই ছবিটাকে যে আমরা পিএনজি করি, জাস্ট আমি এটাকে সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ডটাকে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার অনেক ওয়ে আছে। এই যে কুইক সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন, এটা এখন প্লাস আছে, অর্থাৎ এদিকে দিলে এদিকে যাচ্ছে, এদিকে যদি বেশি চলে আসে অল্টার প্রেস করলে এটা মাইনাস হয়ে যাবে, আবার এইদিকে যাবে। এই টুলটা দিয়ে এখানে অনেক সময় নিখুঁতভাবে কাজটা হয় না স্যার, সেক্ষেত্রে কি করবেন, মানে সেক্ষেত্রে ফিল টুল দিয়ে কাটবেন। আপনার কি আসলে কি
ক্লাস কি আসলে প্র্যাকটিস করতেছেন নাকি জি স্যার, ওই যে বুঝতেছেন? পেন টুল প্রথম দিনে দেখাইছিলেন, পেন টুল দিয়ে কেটে নিতে হবে লেয়ার থেকে। আমি দেখাইলাম, আপনার প্র্যাকটিস করলেন না, তো লাভ হইলো ক্লাস করে? আমরা ছবির ব্যাকগ্রাউন্ড কাটবো পেন টুল দিয়ে, এটা তো সবাই জানি। কিন্তু ইমার্জেন্সি ইস্যুতে যদি আমরা এক ধরনের এক কালার পেয়ে যাই নরমালি কোনো কাজের জন্য, সেক্ষেত্রে আমরা হয়তো বা এই যে কুইক সিলেকশন বা ম্যাজিক টুল বা পলিগন লেক্সি টুল এগুলো দিয়ে কেটে কাজটা করব। কিন্তু যখন কোনো ক্লায়েন্টের অরিজিনালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগবে, সেক্ষেত্রে আমরা ক্লিপিং পাথ ব্যবহার করব। তা আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, করে এটাকে যদি আমি ইনভার্স করতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট থেকে যে ইনভার্স, কন্ট্রোল শিফট আই, এই যে ইনভার্স। ইনভার্স করে এটা হচ্ছে কপি। আসলে আমি আর আপনাদের ক্লাসটা নিতে মানে আমি খুব আগ্রহ হারিয়ে ফেলতেছি। আমি এটা আসলে বুঝতেছি শুধুমাত্র আপনারা একেবারে প্র্যাকটিস কম করেন। ঠিক আছে, আপনারা ক্লাসে এসে শুধু চুপ করে শুনে থাকেন, কিন্তু বাসায় কোনো প্র্যাকটিস করেন না, এটা একেবারে ম্যাক্সিমাম সবাই। এডিট থেকে কপি, আমি এটা কপি করি, ইমেজটা কপি করলাম। তো কপি করে আমি যদি একটা নতুন লেয়ার নেই, এই লেয়ারটা নেওয়ার সাথে সাথে দেখেন এটা অটোমেটিক্যালি ট্রান্সপারেন্ট লেয়ার হয়ে গেছে। এটাকে আমি চাইলে রিমুভ করে দিতে পারি বা রাখতেও পারি। আমি এটা হাইড করে রাখলাম, আর এটাকে সিলেকশনটাকে আমি এখন ডিসিলেক্ট করে দিই, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এবার ওই ইমেজটা আমি বসিয়ে দিলাম, তো এটাই তো আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন এটাকে যদি আমি সেভ করি, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এটাকে যদি আমি সেভ করি পিএনজি ফরম্যাটে, এই যে পিএনজি ফরম্যাটে যদি আমি সেভ করি, ওকে দিলাম। তো পিএনজি ফরম্যাটে সেভ করলে যেটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়েছে, এটা প্রমাণ কি? এই যে দেখেন, এগুলো এখন সব কেটে দেন। এই 01, এটা যদি আপনি এখন ওপেন করেন আবার, তো এটাকে আপনি যে এখানে টেনে এনে এখানে বসান যে কোনো কালারের উপরে, এখানে যদি আপনি ছবিটা টেনে এখানে এনে বসান, এটা এখন ছোট করেন, এখন এটা কি কোনো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে? এটা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল, সেটা দেখা যাচ্ছে? নো স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা সবাই আমাকে এগুলা করে একটু দেখান। এখন আপনাদের প্রেজেন্ট কল করবো, এটা হচ্ছে এখন আপনাদের ব্রেকিং টাইম হোমওয়ার্ক, 30 মিনিট সময় এটা করেন সবাই। ওকে স্যার, থ্যাংক ইউ। জি, কে বলছেন? ও হ্যাঁ স্যার, কেমন আছেন? জি জি, হ্যাঁ 08, এই তো আলহামদুলিল্লাহ ভালো। 25 জন।
আচ্ছা, আপনারা এই 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 কাজটা আমার স্ক্রিনটা দেখতেছেন? জি স্যার। স্যার দেখতেছি। স্যার দেখতেছি স্যার। এটা প্র্যাকটিস করেন। আমি মিট করে রাখছি, ঠিক আছে? লাইনে থাকেন, থেকে একজন আরেকজনকে কোঅপারেট করে এটা প্র্যাকটিস করে এখনই মেসেঞ্জার গ্রুপে পোস্ট করেন। স্যার কোনটা করবো স্যার, এই যে এটা বিফোর আফটার নাকি ওই যে ট্রান্সপারেন্ট? বিফোর আফটার করবেন সবগুলো, ট্রান্সপারেন্টও বিফোর আফটার করবেন। আপাতত যে কোনো একটা করেন। আচ্ছা দেখবেন যদি ট্রান্সপারেন্ট করেন সেটাও লিখে দিবেন যে ট্রান্সপারেন্ট বিফোর এবং আফটার, ইমেজ রিটাচিং বিফোর এবং আফটার, ঠিক আছে? অথবা আপনারা এখানে লিখে দিতে পারেন যে কোন কোন টুলস ব্যবহার করে এখানে বিফোর আফটার করছেন। অর্থাৎ আমি চাচ্ছি যে আপনাদের ভিতর থেকে আরো বেশি স্মার্টনেস আসুক। ওকে স্যার। এখন কি ক্লাস থেকে সবাই লিভ নিব? না স্যার, লিভ থাকতে বলছেন। ওকে, সবাই থাকেন, কারো যদি কোনো প্রবলেম হয় যারা ভালো পারেন তারা হেল্প করে ট্রাই করে নিজেও প্র্যাকটিস করুন। একটা হচ্ছে ক্যানভাস সাইজ। এখানে ক্যানভাস সাইজ দিকে রিলেটিভ এটাকে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর উইডথ 25 পিক্সেল, 25 পিক্সেল, 50 পিক্সেল দিয়ে ওকে দিলেই এরকম আপনার ক্যানভাস থেকে এখানে যে কালার থাকবে ওই কালার অনুযায়ী ক্যানভাস সাইজ হয়ে যাবে। লাইক দিচ্ছেন কেন? তারপরে এই যে ফন্ট গুলা, কিছু ফন্ট একটা পেজ নিয়ে অন্তত 40 থেকে 50টা ফন্ট আপনারা সেভ করে আমাকে দেখাবেন যে না এই ফন্ট গুলো আমরা ব্যবহার শিখছি বা এই ফন্ট গুলো সম্বন্ধে আমাদের আইডিয়া আছে, ঠিক আছে? ফন্টের ব্যবহারটা দেখাবেন। এরপরে আপনাদের রিটাচিং গেল, আর হচ্ছে আপনারা ইমেজ কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন সেটাও দেখানো হইলো। হ্যাঁ, তারপর হচ্ছে আপনারা ব্যানার যে ব্যানারগুলো করছেন, অর্থাৎ আপনারা কপি করবেন, কিন্তু কপি করে আপনারা আরো নতুন নতুন কিছু ব্যানারের স্যাম্পল নিয়ে সিমুলার ব্যানার ডিজাইন করবেন। আমি আপনাদেরকে বলি, যেমন ফাইবারে আপনি এই ব্যানারটা কপি করলেন, ঠিক আছে? এখানে সবকিছু লেখা সেম রাখবেন, বাট ছবিটা অন্য একজনকে দিয়ে দিবেন। তাহলে আপনার কাজটা কপি করা হবে, আবার অ্যাকুরেটলিও করা হবে। অর্থাৎ আপনারা দেখে দেখে কাজ করবেন, কিন্তু ওই যে ব্যানারের যে ছবিগুলো থাকবে ছবিগুলো আপনার অন্য ছবি দিয়ে দিবেন, তাহলে আপনার ডিজাইনটা পারফেক্ট হবে, আবার কপি করা হয়ে যাবে। স্যার ছবি চেঞ্জ করে দেবো শুধু, মানে লেখা ঠিক ঠিক থাকবে? লেখাটা আপনি নতুন করে লিখবেন, ওটার করে ছবি চেঞ্জ করে দিলে হবে না। মানে ওই ক্যাটাগরিরই বানাবো? হ্যাঁ হ্যাঁ, ওই ক্যাটাগরি। আচ্ছা ঠিক আছে স্যার। ওই যে হেয়ারের স্টাইলটা ওটা দেখায় দেন একটু, মানে হেয়ার স্টাইলে ওটা তো পারি না। যেমন আপনি এরকম বিফোর আফটার করলেন, করে এখানে সাইডে এই জিনিসগুলো আপনি লিখে দিলেন, বুঝতে পারছেন? এই লেখাগুলো যখন আপনি লিখবেন, আপনি অন্য কালারে দিবেন, অন্য স্টাইলে, মানে লেখা সবই ঠিক থাকবে, ফর্মুলাটা ঠিক থাকবে। অর্থাৎ কি কি সার্ভিস দিচ্ছেন আপনি। উনি যেমন সুন্দর করে গুছিয়ে লেখছে, আপনি তো কপি না করলে গুছিয়ে লিখতে পারবেন না। আপনি ওই কথাগুলো কপি করেন, কপি করে আপনি আপনার মতো ইমেজ দিয়ে ব্যানার দিয়ে স্টাইলটা সেম রাখেন, রেখে আপনি ডিজাইন করতে পারেন।
আচ্ছা রেকর্ডিং করতেছেন আপনারা? কি বললেন বুঝি নাই। বললাম যে ক্লাস কি রেকর্ডিং করছেন? হ্যাঁ আমি রেকর্ডিং করতেছি, প্রতিদিন একটা করি। ওই যে ড্রাইভেও দিচ্ছেন আবার যে ইউটিউবেও দিচ্ছেন তাই না? হ্যাঁ আমি দুই জায়গাতেই দিয়ে কেউ কি দিচ্ছি। স্যারের সাউন্ড শুনতে পারতেছেন? কাজ কে যেন ওদিন বললো যে ড্রাইভে আপলোড করা হবে কিনা, পরে আমি বলে দিলাম আপনারা যদি চান করে দিব। তা আমি আজকে চিন্তা করছি আমি ড্রাইভ ইউটিউব দুই জায়গাতে আপলোড করব, পরে ওটা গ্রুপে লিংক দিয়ে দিব। আচ্ছা গুড, থ্যাংক ইউ। আর আপনি যদি পারেন ইউটিউবে দেওয়ার আগে একটু জাস্ট শর্ট করে দিয়ে নেবেন যদি পারেন, সম্ভব হয় আর কি। হ্যাঁ মূল টপিক শর্ট করে দিয়ে ঠিক বুঝলাম না, মানে ভিডিওটা কি একটু এডিট করে কেটে দিব? হ্যাঁ হ্যাঁ এডিট করে কেটে দিও, তো যেখানে যেখানে আমরা ক্লাসের মূল বিষয়ে ছিলাম বা যেখানে আমরা কাজগুলো দেখাই না ওইটা আমার মনে হয় ওটা করার দরকার হবে না, কজ যখন দেখা যায় যে আমরা ব্রেকে থাকি তখন অথবা এমনি মূল জিনিসগুলো যখন থাকে আমি ওই জিনিসগুলো বাদে বাকি সব পজ করা থাকে। আচ্ছা আচ্ছা, না কিন্তু হ্যাঁ তারপরে বুঝতে পারছি অনেক সময় দেখা যায় যে কথা মানে ভিডিওর মাঝখানে দেখা যায় যে মিট করে নাকি? ভাই আপনি একটু ওয়েট করেন, কথা বলতেছি এই ভাইয়ের সাথে। তো বললাম কি যে ভিডিওর মাঝখানে দেখা যায় যে দু একটা কথা এরকম থেকে যায়, ওই মাঝখান থেকে তার কাটাটা একটু হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তারপরেও চেষ্টা করতেছি আমি যতটুকু শর্টকাটে রাখা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যখন ক্লাস চলাকালীন সময় আমরা অন্যান্য টপিক নিয়ে যখন আলোচনা করি, ওগুলোতে আমাদের প্রবলেম সলভিং যে জিনিসগুলো আছে ওগুলো যখন আমরা ডিসকাস করি তো আমাদের অন্যদের জিনিসটা ওই আমরা প্রবলেমগুলো নিজেরা আইডেন্টিফাই করতে পারি। তো যদি এই এডিটের অপশনে চলে যায় আমরা, তো দেখা যাবে অনেক সময় ভুলেও ভাইয়া মনে করবে যে না আসলে এটা আমাদের লাগবে না, বাট এটা আমাদের লাগতো, এরকম সমস্যাটা হইতে পারে। আর যেহেতু আপনি পজ করে দিচ্ছেন আপনার ওই যে আমাদের টিফিনের সময়টা বা অন্যান্য সময় যে পজ করে দিচ্ছেন তাহলে তো মোটামুটি হয়ে যাচ্ছে। আবার ইভেন আমি ক্লাস একদম শেষ করে দেন আমি কি বলে এটাকে রেকর্ডিংটা স্টপ করি, কজ দেখা যায় যে যে কোনো সময় যে কোনো রকম একটা ইম্পর্টেন্ট কথা চলে আসতে পারে, তাই না? সব কথাই হয়তো ইম্পর্টেন্ট হতে পারে, এই জন্য আমি চেষ্টা করি তারপরেও সবকিছু মেনটেন করে ভিডিওটা যেন সুন্দর হয় এই চেষ্টাটা আমার থাকে। আচ্ছা আমাদের ওই ইউটিউবের চ্যানেলটা আপনারা হচ্ছে ওই যে 08 তারপর হচ্ছে 09 010 এবং 21 বুঝছেন, চারটা বেসেই ওরা আপলোড করবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি পারেন তাহলে নামটা 08 09 10 এবং 21। না ব্যাপারটা ঠিক বুঝলাম না, আমাদের এই চ্যানেলটা বুঝলাম না। অর্থাৎ আমরা যে জিমেইল আইডিটা দিয়েছেন আপনাকে, হ্যাঁ হ্যাঁ ওইটাতে তো ইউটিউব ভিডিওগুলো আপলোড করতেছে। হ্যাঁ তো ওইখানে হচ্ছে এই ড্রাইভে আমার তো 4টা ব্যাচ আমার, ওকে ঠিক আছে? তো এই 4টা ব্যাচের স্টুডেন্টরাই হচ্ছে ওই সেম জায়গায় আপলোড করবে। আচ্ছা আপনি আর কি বলতেছেন আমি চ্যানেলটার নাম এডিট করে অন্যটা দিয়ে দিব? হ্যাঁ এডিট করে ওই যে 08 09 010। আচ্ছা ঠিক আছে 9 আর 10 দিয়ে দেব তাই তো? 9 10 আর 21। আচ্ছা ঠিক আছে 9 10 21 আমি আজকে এডিট করে দিব, না সমস্যা ভাইয়া নেই। আমি একটু বলি, হ্যাঁ এটা হচ্ছে আসলে একটু হিস্ট্রিতে যাওয়া লাগবে, পিছনের হিস্ট্রিতে। এটা হচ্ছে আমরা ইউটিউবে কেন আসছিলাম, ইউটিউবে আসছিলাম এই জন্য আমরা যে আমাদের গুগল ড্রাইভে যে আমাদের ভাই যে দুইটা আপনার হচ্ছে ফাইল আপলোড করছে, ওটা অলমোস্ট 1.5 GB হয়ে গেছিল, আমাদের দুইটা ক্লাসে 1.5 GB শেষ হয়ে গেছে। এই জন্য আমাদের আপনার জিমেলে থাকে হচ্ছে আপনার গুগল ড্রাইভে থাকে হচ্ছে 15 GB। আমি ফিল করছি যে এইটা আমাদের 15 GB আমাদের কভার করবে না, হ্যাঁ দ্যাটস ওয়াই আমরা বলছি যে আমরা তাহলে ইউটিউবে চলে যাই। এখানে হ্যালো, এখন আপনি যেটা বলছেন যে 3টা বা 4টা গ্রুপে যে এখানে অ্যাড হয় ওদের ফাইলগুলো যদি ওরা দিয়ে দেয় তো জায়গা থাকবে না, জায়গা হবে না, তো আমাদের একটা গ্রুপেরই জায়গা হবে না জায়গাটার মধ্যে। সেক্ষেত্রে যদি এটা করা যায় যে আমরা দরকার হলে আরেকটা জিমেল অ্যাকাউন্ট খুলে নিলাম, বা প্রতিটা ব্যাচ ওয়াইজ আলাদা জিমেল অ্যাকাউন্ট থাকলো। হ্যালো আরেকজন হ্যালো হ্যালো সুবাইত আছে। জুবেল ভাই আপনি মিউট করেন। আমি ক্লাস করবে কি ইয়া হুন্ডে না নি জুবেল ভাই মিউট করে দেন। হুন্ডে না নি আমি ক্লাস করতাম।
ভাই উনি তো শুনতে পারবেন আপনি কথা বলতেছেন। উনি তো সিলেটি ভাষায় কথা বলছে, সব শোনা যাচ্ছে। ভাই প্রেজেন্ট কল কি হয়ে গেছে? না না, এখন প্রেজেন্ট কল দেওয়া হবে। আচ্ছা, এখন কি ক্লাস নিয়ে কোনো আলোচনা হবে? না, ওই যে উনি যে কথাটা বললো ইউটিউবের ব্যাপারটা, হ্যাঁ না, কেন বললাম কেন বললাম কজ এটাও তো ভিডিওর মধ্যে আসতেছে, এজন্য আর কি জিজ্ঞেস করলাম, নইলে আমি ভিডিওটা পজ করব। না, ভিডিও শুনেন, আপনারা যে গুগল ড্রাইভে যে জিনিসটা শেয়ার করবেন না, হ্যাঁ, ওটা হচ্ছে হুবহু তাই, ঠিক আছে? ক্লাসে যা হবে আপনার আমাদের ব্রেকিং টাইম বা সবকিছুই আপনাদের ওই এটা রেকর্ডিংয়ে থাকবে। আর ইউটিউবে তো হচ্ছে এটা আপনাদের প্রয়োজনে এটা আপনারা দিচ্ছেন বা যেটা সবাই অ্যাক্সেস ইজিলি নিতে পারছেন, তাই না? সেক্ষেত্রে ইউটিউবে আপলোড করার জন্য যদি পারেন একটু এডিট করবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর ওটা যা আছে তাই রাখবেন। ঠিক আছে। আর ইউটিউবে তো এই ধরনের কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই যে আপনি এত জিবি আপলোড করতে পারবেন না না না, এরকম নাই। হ্যাঁ, এটাই। আচ্ছা ঠিক আছে। না এখন না, আমি বললাম কি এখন কি আমাদের ক্লাস নিয়ে আর কোনো আলোচনা হবে? না, এখন আমরা প্রেজেন্ট শিট কল করব। আচ্ছা ঠিক আছে।